আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ছাত্রীদের গার্হস্থ্য বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী উপাদান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা এর আগের ক্লাসে মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি। তারপর মূল্যবোধের বৈশিষ্ট্য কী, মূল্যবোধের গুরুত্ব কী, সেগুলো আমরা আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব মূল্যবোধের শ্রেণী বিভাগ। মূল্যবোধকে বিভিন্নভাবে বিভিন্ন মনীষী শ্রেণী বিভাগ করেছেন, তবে কতগুলো সাধারণ মূল্যবোধ আছে যেটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূল্যবোধকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে দেখা যায় যে মূল্যবোধ কিছু আছে ব্যক্তিগত পর্যায়ের, কিছু আছে নৈতিক মূল্যবোধ, কিছু আছে আমাদের শিল্পবোধ সংক্রান্ত মূল্যবোধ। শিল্পবোধ সম্পর্কিত যে মূল্যবোধ, সেটাই হচ্ছে নান্দনিক মূল্যবোধ। তবে কিছু সাধারণ মূল্যবোধ দেখতে পাওয়া যায় যেগুলা সব সময়ের জন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য, এবং এই মূল্যবোধের এই শ্রেণী বিভাগটা হচ্ছে পার্কারের দেওয়া। যেমন ধরো, সব মানুষই আরাম পেতে চায়, মানুষ তার নিজের জীবনকে সুখী এবং আরামদায়ক করার জন্য মানুষের মধ্যে একটা চেষ্টা থাকে। তারপর মানুষ সাফল্য লাভ করতে চায়। এরপরে মানুষ তার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য মানুষের মধ্যে একটা প্রচেষ্টা সবসময় লক্ষ্য করা যায়। তার মধ্যে মানুষের মধ্যে আমরা উচ্চাকাঙ্ক্ষা দেখতে পাই। বিষয়ে মানুষ খুব উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে, অনেক ধরনের লক্ষ্যে সে পৌঁছাতে চায়। তার সাফল্যের প্রতি স্বাভাবিকভাবেই একটা আগ্রহ থাকে। এর পাশাপাশি দেখা যায় যে মানুষের মধ্যে ভালোবাসার মূল্যবোধ থাকে। মানুষ ভালোবাসার অনুভূতি থাকে, তার পরিবারের সদস্যদের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক থাকে, এবং পরিবারের বাইরের মানুষের সাথেও একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়। আর জ্ঞান অন্বেষণ করার প্রতি মানুষের যে আগ্রহ, সেটা হচ্ছে খুবই সহজাত। মানুষ জানতে চায়, নতুন কিছু জানার প্রতি তার একটা আগ্রহ সবসময় কাজ করে। এই মূল্যবোধগুলোর পাশাপাশি আরও কিছু মূল্যবোধ দেখা যায়। যেমন খেলাধুলা করার ক্ষেত্রে মানুষ খুব উৎসাহী হয়ে ওঠে, তার সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটে। তারপর মানুষ তার অনুভূতি প্রকাশ করতে যায়, সৌন্দর্যের প্রতি তার সহজাত একটা আকর্ষণ থাকে। মানুষের মধ্যে শিল্পবোধ থাকে, মানুষ গান বাজনা পছন্দ করে, সুন্দর পোশাক পরিচ্ছদ পরতে চায়। সুন্দরের প্রতি যে আকর্ষণ, এটাও একটা মূল্যবোধ। তারপর মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। তারপর যার যার ধর্মের প্রতি তাদের অনুরাগ দেখা যায়, এবং ধর্ম পালনের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। এগুলোর পাশাপাশি সামাজিকভাবেও কিছু মূল্যবোধ দেখা যায়। যেমন ভালোবাসা, ত্যাগ স্বীকার করা, এগুলোকে বলা হচ্ছে সামাজিক মূল্যবোধ। আর ঐতিহ্যগতভাবেও মানুষ কিছু মূল্যবোধের অনুশীলন করে। যেমন মানুষ সুস্থ থাকতে চায়, আরামে থাকতে চায়,
এগুলা হচ্ছে তার ঐতিহ্যগত মূল্যবোধ। এখন আসা যাক মূল্যবোধের বিকাশটা কিভাবে হয়। আমরা জানি যে প্রত্যেকটা পরিবার তার কিছু নিজস্ব মূল্যবোধ গ্রহণ করে এবং পরিবারের সদস্যরাও ওই মূল্যবোধ অনুসারেই চলে। তারপরে প্রতিটা পরিবারের পছন্দ অপছন্দের মধ্যে পার্থক্য থাকতে পারে, সেজন্য তাদের মূল্যবোধের মধ্যেও কিন্তু একটা ভিন্নতা তৈরি হয়। আর পরিবার যখন কিছু সুনির্দিষ্ট মূল্যবোধ গড়ে তুলতে পারে, তখনই ওই পরিবারের যে ব্যবস্থাপনা সেটাও কিন্তু সফল হয় এবং ওই পরিবারের সদস্যরাও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করে। পরিবার থেকে যে মূল্যবোধটা তৈরি হয় সেটাই কিন্তু পরবর্তী সময়ে সমাজের মধ্যে প্রসার লাভ করে, তার নিজের সম্প্রদায়ের মধ্যে প্রসার লাভ করে। পরিবারের এই মূল্যবোধ তৈরির বিষয়টা শিশুদের ক্ষেত্রেও দেখা যায় যে শিশুরা ছোটবেলায় পরিবারে যে মূল্যবোধটা দেখে সেই মূল্যবোধটাকে নিয়ে এসে বেড়ে ওঠে। তারপর পারিবারিক ঐতিহ্য রীতিনীতি এগুলোর প্রতি শিশুরা আস্তে আস্তে শ্রদ্ধাশীল হয়ে ওঠে এবং সেগুলার অনুশীলন করে। অর্থাৎ শিশুদের জীবনেও কিন্তু পারিবারিক যে মূল্যবোধ সেটা যথেষ্ট প্রভাব বিস্তার করে। তারপর দৈনন্দিন জীবনের যেই চলাফেরা সেখান থেকে কিছু মূল্যবোধ গড়ে ওঠে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, তারপরে নিরাপত্তা বোধ করা বা নিরাপদে থাকার জন্য সবসময় একটা প্রচেষ্টা। পাশাপাশি দেখা যায় যে বিজ্ঞান ও কলার তথ্যের উপর ভিত্তি করেও নতুন নতুন মূল্যবোধ গড়ে উঠতে পারে। তারপর মূল্যবোধ কখনো কখনো ঐতিহাসিক মানসিকতা থেকেও গড়ে ওঠে, যেমন গণতান্ত্রিক মূল্যবোধ। তারপর মানুষের ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করেই কিছু কিছু মূল্যবোধ বিকশিত হয়। দেখা যায় যে কৈশোর থেকে যৌবনকাল পর্যন্ত মূল্যবোধের ভিত্তি স্তরটা গড়ে ওঠে, কিন্তু এর যে বিকাশটা সেটা সারা জীবন ব্যাপী চলতে থাকে। এখন এই মূল্যবোধের মধ্যে কোনো কোনো মূল্যবোধ মানুষের মনে খুব শক্তভাবে থেকে যায়, অর্থাৎ খুব দৃঢ় হয়। আবার কোনো কোনো মূল্যবোধ সংশোধিত হয়ে পরিবর্তন হয়ে যায়, নতুন করে আরেকটা মূল্যবোধের সৃষ্টি হয়। এবং এই মূল্যবোধের বিষয়টা কিন্তু কিছু কিছু দেখা যায় যে জন্মগতভাবেই মানুষের ভিতরে থেকে যায়, আবার কিছু কিছু মূল্যবোধ মানুষ আস্তে আস্তে চলতে চলতে মানুষ শিখে যায়। এভাবেই মানুষের জীবনে মূল্যবোধের বিকাশ ঘটে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব লক্ষ্য নিয়ে। লক্ষ্য হচ্ছে প্রেরণা সৃষ্টিকারী আরেকটি উপাদান। সহজভাবে বলতে গেলে মানুষ যা চায় তাই হচ্ছে লক্ষ্য। যে কোনো একটা কাজ করতে গেলেই সেটা সঠিকভাবে বাস্তবায়নের জন্য যেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা তৈরি হয় সেটাই হচ্ছে লক্ষ্য। মানুষ সবসময় বিভিন্ন ধরনের লক্ষ্য পূরণ করতে চায়, বিভিন্ন ধরনের উদ্দেশ্য তার মনের মধ্যে থাকে। কিন্তু লক্ষ্যের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়, মূল্য, একটা নির্দিষ্ট একটা আঙ্গিকের প্রেক্ষিতে লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের লক্ষ্য থাকে এবং মানুষ নিরন্তর এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য চেষ্টা করে যায়। মানুষ লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করে, তার বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। এই লক্ষ্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য,
তারপরে মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য, আর আরেকটা হলো তাৎক্ষণিক লক্ষ্য। দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে চূড়ান্ত লক্ষ্য, যেটা পূরণ করার জন্য যথেষ্ট সময় দরকার। তারপরে এই লক্ষ্য পূরণ করার জন্য আরও অনেকগুলা ধাপে ধাপে অগ্রসর হতে হয়। যেমন ধরো, তোমাদের সবার মনেই পড়াশোনা শেষ করে যে কোনো একটা পেশা বেছে নেওয়ার লক্ষ্য তোমরা মনে মনে ঠিক করে রেখেছো। সেই লক্ষ্যটাই হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। যদি কেউ শিক্ষক হতে চায় তাহলে তার এই লক্ষ্যটা হবে দীর্ঘমেয়াদী লক্ষ্য। এরপরে আসা যাক স্বল্পমেয়াদী বা মধ্যবর্তীকালীন লক্ষ্য কোনটা। চূড়ান্ত লক্ষ্য অর্জনের আগে স্বল্পমেয়াদী লক্ষ্যগুলা নির্ধারণ করে নিতে হয়, এবং এই চূড়ান্ত লক্ষ্য পূরণ করার জন্য এই মধ্যবর্তী লক্ষ্যটা অবশ্যই পূরণ করতে হবে। যেমন কেউ শিক্ষক হতে চাইলে তাকে কি করতে হবে, ধাপে ধাপে অনেকগুলো পরীক্ষা দিয়ে তারপর তাকে একটা নির্দিষ্ট ডিগ্রি অর্জন করতে হবে। তারপর সে পরীক্ষা দিয়ে শিক্ষকতা পেশায় যাবে। তাহলে সে যে বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে পাশ করছে, একটার পর একটা ধাপ অতিক্রম করছে, সেই ধাপগুলোই হচ্ছে আসলে তার মধ্যবর্তী লক্ষ্য। এরপরে আসো তাৎক্ষণিক লক্ষ্য। তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে কতগুলো ছোট ছোট লক্ষ্য, যেই লক্ষ্যগুলা শেষ করলে মধ্যবর্তী লক্ষ্যটা পূরণ হবে, আর মধ্যবর্তী লক্ষ্যটা পূরণ হলে পরে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যাবে। যেমন শিক্ষক হতে হলে তাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। এখন পরীক্ষায় ভালো রেজাল্ট করার আগে তাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিতভাবে তার যেই সমস্ত বাড়ির কাজ দেয়া সেগুলা করতে হবে। এই তাৎক্ষণিক লক্ষ্যগুলা যদি সে শেষ করে তাহলে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, অর্থাৎ সে মধ্যবর্তী লক্ষ্য পূরণ করবে। এই মধ্যবর্তী লক্ষ্য পূরণ করার পরবর্তী পর্যায়ে সে চূড়ান্ত লক্ষ্যের দিকে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য তিন ধরনের: একটা দীর্ঘমেয়াদী বা চূড়ান্ত লক্ষ্য, মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য এবং তাৎক্ষণিক লক্ষ্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা সবসময় বিভিন্ন লক্ষ্যে পৌঁছাতে চাই। লক্ষ্য পূরণের জন্য আমাদের সবসময় একটা চেষ্টা থাকে, কিন্তু এরপরও দেখা যায় বিভিন্ন কারণে আমাদের লক্ষ্য সবসময় পূরণ হয় না, আমাদের লক্ষ্যের মধ্যে পরিবর্তন আসে। তাহলে আমরা জেনে নেই কী কারণে আমাদের লক্ষ্য পরিবর্তন হতে পারে। প্রথমত, যে লক্ষ্যটা আমরা স্থির করেছি সেই লক্ষ্য অর্জন যদি খুব বেশি কষ্টকর হয় তাহলে দেখা যায় যে ওই লক্ষ্যটা আর পূরণ করা হয় না। এরপরে আমাদের লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে মূল্যবোধের একটা ভূমিকা আছে। যদি মূল্যবোধ পরিবর্তন হয় তাহলে লক্ষ্যেরও পরিবর্তন হতে পারে। লক্ষ্য পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হচ্ছে পারিবারিক বিপর্যয়। কোনো পরিবারে যদি বিপর্যয় দেখা দেয়, অর্থাৎ পরিবারে কোনো সদস্য অসুস্থ হয়ে যেতে পারে, তারপরে তার মৃত্যু হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের দুর্ঘটনার দেখা দিতে পারে, কোনো ধরনের আর্থিক সমস্যা হতে পারে, তা যে কোনো ধরনের পারিবারিক বিপর্যয় কিন্তু লক্ষ্য পরিবর্তনের জন্য কাজ করে। আর যিনি লক্ষ্য নির্ধারণ করবেন তিনি যদি লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ব্যর্থ হন তাহলেও কিন্তু লক্ষ্য পরিবর্তন হতে পারে। আমরা জানি যে দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণের জন্য
আগে স্বল্পমেয়াদী লক্ষ্য পূরণ করতে হয়, তাৎক্ষণিক লক্ষ্য পূরণ করতে হয়। তাহলে এই তাৎক্ষণিক লক্ষ্য ও স্বল্পমেয়াদী লক্ষ্য পূরণ যদি না হয়, তাহলেও দেখা যাবে যে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যাবে না। এই সব কারণে লক্ষ্যের মধ্যে পরিবর্তন আসতে পারে, কিন্তু আমাদের সবসময় চেষ্টা থাকবে যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা আমাদের লক্ষ্য যাতে পূরণ করতে পারি সেজন্য সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এখান থেকে বাড়ির কাজ হচ্ছে লক্ষ্য কাকে বলে সেটা শিখবে, লক্ষ্যের শ্রেণী বিভাগগুলো শিখবে, তারপর কি কি কারণে লক্ষ্যের পরিবর্তন হতে পারে সে বিষয়টা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।